বাম প্রজন্মের মানে বামেদের নতুন প্রজন্মের যে সমস্ত নেতারা যথেষ্ট হইচই ফেলেছেন তার মধ্যে অন্যতম নাম হচ্ছে সপ্তর্ষি দেব। সেই সপ্তর্ষি দেব আমার সঙ্গে আজকে রয়েছে। তার সঙ্গে সামনে ভোট কদিন পরেই, কি পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে সপ্তর্ষি এবং বামেদের সম্ভাবনা কতটা, এসব নিয়ে কথা বলবো। আমি অভিষেক সেনগুপ্ত, আপনারা দেখছেন বেঙ্গল পলিটিক্স। সপ্তর্ষি, তোমাকে স্বাগত। নমস্কার। প্রথম হচ্ছে যে তুমি একটু একটু তোমার মধ্যে যেহেতু একই সঙ্গে অতীত এবং বর্তমান দুটোরই একটা অদ্ভুত একটা ধারা রয়েছে, যেহেতু সেই কারণে আমি তোমাকে জিজ্ঞেস করবো প্রথম বাবার একটা ইস্যু ধরে। তোমার বাবা যখন ভোটে লড়তেন সেই সময় থেকে তুমি এই এই আবহ, এই আমেজ সম্পর্কে তুমি ওয়াকিবহাল। সে সময় তোমার কি কোনো টেনশন হতো বাবা যখন ভোটে দাঁড়াচ্ছেন, প্রচারে যাচ্ছেন, এই সময় বা তোমার ইনভলভমেন্ট সেখানে কিরকম ভাবে ছিল? না না, কোনো টেনশনই হতো না, কারণ আমি জানতাম যে বাবা জিতবে। আচ্ছা। তো সুতরাং টেনশনের কোনো ব্যাপার ছিল না। 2011 সালে যখন দাঁড়ালেন এবং হারলেন, অনেকেই হারলেন, হুম তখন আমরা সকলেই বুঝতে পেরেছিলাম যে ইলেকশনটা খুব টাফ হতে চলেছে। হুম তো দ্যাট ওয়াজ সামথিং ডিফারেন্ট। বাট তার আগে আমার যখন থেকে জ্ঞান হয়েছে, হুম তারপর থেকে বাবার ভোটে দাঁড়ানোর ক্ষেত্রে আমার টেনশন কম, হুম কারণ আমি জানতাম যে বাবা জিতবে। আচ্ছা। সপ্তর্ষি, তুমি এমন একটা জায়গা থেকে দাঁড়িয়েছো, এর আগেও দাঁড়িয়েছো, যেখানে বলা হচ্ছে যে বামেদের একটা অদ্ভুতভাবে একটা উত্থানের জায়গা বলো বা মানুষ ফিরে আসার কথা বলো, এই ধরনের কথাবার্তা মানুষ বলছেন। তোমার নিজের অভিজ্ঞতা কি? তুমি তো বহু মানুষের সঙ্গে মেলামেশা করছো, কথা বলছো, যাচ্ছো তাদের কাছে, তারা কি বলছেন তোমাকে? না না, ডেফিনেটলি এটা তো আমাদের পার্টির ক্ষেত্রে দাঁড়িয়ে এই ইলেকশনটা একেবারেই আমাদের রিইনভেন্ট করবার ইলেকশন। হুম সো আমরা নিজেদেরকে নতুন করে আবার খুঁজে পাচ্ছি এবং হুম মানুষের কাছে নিজেদেরকে নতুন করে প্রেজেন্ট করছি। হুম তো সেইটার ক্ষেত্রে দাঁড়িয়ে সারা খুবই ভালো। হুম এবং যে কথাগুলো আমরা বলছি সেগুলো তো মানুষের কথা, সাধারণ মানুষের কথা। হুম রাজারহাট নিউ টাউনের স্বাস্থ্য পরিষেবার কথা, রেকজোয়ানি হাসপাতালের উন্নয়নের কথা, হুম স্বাস্থ্য কেন্দ্রগুলো, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোতে সুস্থ স্বাস্থ্য পরিষেবা আবার নিয়ে আসার কথা। হুম সুতরাং এগুলো মানুষের কথা, এগুলো সরকারের করার কথা ছিল, তারা সেটা করেনি, তারা পুকুর বুঝিয়েছে, হুম তারা বেআইনি নির্মাণ করেছে। সুতরাং সরকারি লোক যদি পুকুর বোঝায় আর বেআইনি নির্মাণ করে, তাহলে বিরোধী দলকে সরকার যেটা করার কথা সেই কথাগুলোই বলতে হবে নির্বাচনে এসে। হুম আমরা তাই বলছি। এবং অবশ্যই পশ্চিমবাংলার মানুষ যেভাবে সারা পশ্চিমবাংলায় বামপন্থীদের এবং আইএসএফ কে সমর্থন করছে, ঠিক একইভাবে নিউ টাউনে আমরা একটা ভালো সমর্থন পাচ্ছি। আচ্ছা, তোকে দেখছিলাম তুমি একটা বেশ লম্বা একটা ইস্তেহার তুমি দিয়েছো, স্বাস্থ্য শিক্ষা এটা তো খুব জরুরি বিষয়, তার বাইরে আর কিসে কিসে তুমি ফোকাস করছো? আমাদের বিধানসভাটা খুবই ইন্টারেস্টিং। কিরকম? মানে যদি আমি মানে ক্যারেক্টার ওয়াইজ বলছো? ক্যারেক্টার ওয়াইজ, আমি যদি রাজনীতি না করতাম, আমি হুম যদি সমাজ বিজ্ঞানের ছাত্র হতাম, হুম যেটা আমি সমাজ বিজ্ঞানের ছাত্র বটে, আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পাশ করেছি, হুম তো সেটার মানে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এটা একটা কেস স্টাডি হতে পারতো। আচ্ছা। এই বিধানসভায় 11টা ওয়ার্ড আছে হচ্ছে বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন। হুম তাদের চাহিদা, সমস্যা, মানুষের প্রোফাইল একরকম। বেশ। এই বিধানসভার মধ্যেই নিউ টাউন জ্যোতি বসু নগর প্ল্যান্ট সিটি, যেখানে আমরা এখন বসে ইন্টারভিউ হুম দিচ্ছি, হুম হুম সেই শহরটা রয়েছে। আবার এই বিধানসভার মধ্যেই 5টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, যেটা একেবারে মাছিভাঙা, মানে ভাঙড়ের পাওয়ার গ্রিডের আন্দোলনের যে মাছিভাঙা, আচ্ছা আচ্ছা। সেই মাছিভাঙা থেকে শুরু হয়ে বগডোবা থেকে শুরু হয়ে 5টা গ্রাম পঞ্চায়েত। হুম তো এই ডাইভার্সিটিকে এক থ্রেডে বাঁধা অসম্ভব। হুম মিউনিসিপ্যালিটি এরিয়ার সমস্যা একরকম, নিউ টাউন শহর জ্যোতি বসু নগর শহরের সমস্যা একরকম, আর গ্রামীণ রাজারহাটের সমস্যা একরকম। মিউনিসিপ্যালিটি এরিয়াতে আমরা যেটাতে ফোকাস করছি, যে এখানে তৃণমূলের নেতৃত্বে ব্যাপক অবৈধ নির্মাণ হয়েছে, আচ্ছা। এবং এই অবৈধ নির্মাণ নিয়ে এখন তৃণমূল কংগ্রেসে রয়েছেন যিনি, সব্যসাচী দত্ত, হুম তার করা একটি মামলাও রয়েছে, সেই মামলার কপিও আমার কাছে আছে। বেশ। তো এটা বলা যেতে পারবে না যে শুধু সিপিএম এটা অভিযোগ করছে, এটা তৃণমূলে থাকা সব্যসাচী দত্ত এই অভিযোগ করেছেন এবং মামলাও করেছে। সেই মামলাটা হয়তো এখন ঠান্ডা ঘরে চলে গেছে, কারণ উনি এখন তৃণমূলে আছেন, কিন্তু মামলাটার ডিটেলস হাইকোর্টের ডিরেক্টরিতে আছে। হুম এটা একটা বড় সমস্যা, 4 ফুটের রাস্তার উপরে 6তলা বাড়ি। হুম এবার যদি সেই বাড়িতে কখনো আগুন লাগে, তাহলে সেই রাস্তা দিয়ে ফায়ার ব্রিগেডের গাড়িটাও ঢুকতে পারবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে জলাশয়, পুকুর ব্যাপকভাবে ভরাট হচ্ছে এখানে, এবং প্রত্যেকটাই ইলিগাল ভাবে ভরাট হয়েছে। তার কারণে শুধু এনভায়রনমেন্টাল ক্রাইসিস হচ্ছে তা নয়, তার কারণে এই অঞ্চলের নিকাশি ব্যবস্থারও খুবই সমস্যা হচ্ছে। আচ্ছা। ব্যাপক জল জমে। হুম
রাজারহাট নিউ টাউনের যে পৌর অঞ্চলগুলো রয়েছে তার অধিকাংশ ওয়ার্ডগুলোতে জল জমার সমস্যা প্রবল। বেশ। গত 15 বছরে বাগজোলা খালের সংস্কার হচ্ছে, অতি বড় তৃণমূলও দেখতে পাইনি। তো বাগজোলা খালের যদি সংস্কার না হয় তাহলে এই অঞ্চলের নিকাশি ব্যবস্থা, যেগুলো সবই বাগজোলা খাল নির্ভরশীল আর কি, সব ড্রেনই স্টর্ম ওয়াটার ড্রেন হোক, ওয়েস্ট ওয়াটার ড্রেন হোক, সবই বাগজোলা খালে গিয়ে ওপেন করছে। এবার সেই বাগজোলা খালে ড্রেজিং হয়নি 15 বছর, তো তার ক্যারিং ক্যাপাসিটি কমে গেছে, সুতরাং জল জমার প্রবণতা বাড়ছে। এই কথাগুলো আমরা নিয়ে আসছি পৌরাঞ্চলের ক্ষেত্রে দাঁড়িয়ে। তার সঙ্গে স্বাস্থ্য তো রয়েছে, পৌর পরিষেবা ক্ষেত্রে যে হাসপাতালগুলো রয়েছে সেগুলোর বেহাল দশা। নিউ টাউন শহরের ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের কথাগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ দেখে মনে হয় এটা খুবই একটা সুন্দর শহর, ভাল লাগে, একটা ফিল গুড ফ্যাক্টর আছে, যেটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ক্রেডিট নেই। ক্রেডিটটা সবটাই লেফট হ্যান্ড গভর্নমেন্টের, যাদের পরিকল্পনা এবং এক্সিকিউশন হচ্ছে এই শহর। কিন্তু যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারতেন সেটা হচ্ছে যে এখানে একটা সরকারি হাসপাতাল, যেটা এক্সিকিউট করার ওনাদের 15 বছর সময় ছিল, সেটা উনি করেননি। এখানে একটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল করবার যথেষ্ট জায়গা আছে, স্কোপ আছে, সেটা উনি করেননি। একটা শহর তৈরি হলো, সেখানে একটা গভর্নমেন্ট স্কুল এবং হসপিটাল নেই, দ্যাট ইজ স্যাড। হয় না এটা, এটা বেসিক নিড অফ এনি কমিউনিটি ইজ হেলথ অ্যান্ড এডুকেশন। তো সেই স্কুলের ছেলে ভর্তি হোক না হোক, স্কুলটা থাকা প্রয়োজন। যেরকম ভাবে আমরা বলছি এই দুটো জিনিস দরকার, তার সাথে ব্লকে ব্লকে সল্টলেকের মতন কমিউনিটি সেন্টার করবার অনুমতি নিউ টাউন শহরের নাগরিকদের নেই। কেন নেই সেটা হিটকোয়েনকে দিয়েই বলতে পারে, কিন্তু আমরা বলছি সল্টলেকে যদি প্রত্যেকটা ব্লকে একটা করে কমিউনিটি সেন্টার হতে পারে তাহলে কেন নিউ টাউনে হবে না? মূলত এইরকম নাগরিক কেন্দ্রিক দাবি নিউ টাউন শহরের মানুষদের জন্য রয়েছে। আর গ্রামীণ রাজারহাটের স্বাস্থ্য পরিষেবার অবস্থা খুব খারাপ। রেজওয়ানি হাসপাতাল বলে যে হাসপাতালটা রয়েছে, সেই হাসপাতালের হেলথ ইনফ্রাস্ট্রাকচার ইজ ভেরি ব্যাড। আচ্ছা, প্রসূতি বিভাগ ছাড়া সেখানে কোথাও কেউ ভর্তি হয় না। প্রসূতি বিভাগ কেন্দ্রিক একটা হাসপাতাল, সেই হাসপাতালে নির্বাচনের 5 দিন আগে ঢাকঢোল পিটিয়ে সরকারি টাকা খরচা করে আমাদের একটা ইউএসজি মেশিন উদ্বোধন হলো। মানে এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। আমাদের রাজারহাটে চাষ কম হয়, যেহেতু একটা র্যাপিড আরবানাইজেশন এখানে হচ্ছে, পঞ্চায়েতগুলোতে চাষের প্রবণতা কম, কিন্তু আমাদের একটা অঞ্চল রয়েছে চাঁদপুরে যেখানে ব্যাপক হারে ফুল চাষ হয়। আচ্ছা, এবং এটা পশ্চিমবাংলার যে 4-5টা ফুল চাষের যে মূল কেন্দ্র, তার মধ্যে এইটা একটা। তো আমরা খুব স্পেসিফিক্যালি বলছি যে এই অঞ্চলকে একটা হর্টিকালচারাল হাব হিসেবে স্বীকৃতি আমরা দিতে চাই। যে মুহূর্তে সেটা আমরা করতে পারবো, সেই মুহূর্তে ওই অঞ্চলের ফুল চাষিদের ক্ষেত্রে এক গুচ্ছ সরকারি বেনিফিটস তারা পাবে, এবং সেটা পেলে তাদের সুবিধাই হবে। সুতরাং এইরকম ডাইভার্স ভাবনা নিয়ে আমরা ইশতেহার প্রকাশ করেছি। রাস্তা মেরামতের কথা রয়েছে, কর্মসংস্থানের সুযোগ, নিউ টাউনে আইটি ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট আনা, যাতে এখানকার ছেলেমেয়েরা কাজ পায়, এইগুলো রয়েছে। মহিলা সুরক্ষা রয়েছে। এই ধরুন একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের বলি, গল্প হচ্ছে যখন, এই যে আইটিতে মেয়েরা কাজ করে আইটি ওয়ার্কার্স হিসেবে, অনেক ক্ষেত্রে তারা রাত্রিরে যখন ডিউটি করে ফেরে তারা একটা ক্যাব পায়। ক্যাবে কয়েকটা ঘটনার পরে ক্যাবে একজন করে মহিলা সুরক্ষা কর্মীও থাকে। কিন্তু যতক্ষণ একজন আইটি ওয়ার্কার কাজ করছেন, ঠিক ততক্ষণই কিন্তু সেই অফিসটা রান করবার জন্য একজন হাউসকিপিং স্টাফও কাজ করছেন। এই হাউসকিপিং স্টাফদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে মহিলা, এবং এই মহিলাদের ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের তাদের ফেরার কোনো সিকিউরিটি নেই। সুতরাং আমরা চাইছি যে, এবং এই যারা হাউসকিপিং এ কাজ করে তাদের অধিকাংশই এই অঞ্চলের চারিদিকেই থাকে, সেখান থেকেই আসে, এবং যেখানে তাদের ফিরে যেতে হয় সেই রাস্তাগুলোতে স্ট্রিট লাইট নেই, সেই রাস্তাগুলো খুব সুরক্ষিত নয়। সুতরাং আমরা চাইছি যে মহিলাদের কাজ করবার জন্য একটা সুন্দর পরিবেশ থাকুক, সেটা আইটি ওয়ার্কার হোক, একজন ইঞ্জিনিয়ার হোক, কিংবা আইটিতে কর্মরত কোনো হাউসকিপিং স্টাফ হোক। খানিকটা তৃণমূলের ক্ষেত্রে ওঠে, খানিকটা বিজেপির ক্ষেত্রেও ওঠে, পরিবারতন্ত্রের একটা ব্যাপার ওঠে অভিযোগ। এটা সিপিএম কেও একেবারে বর্জিত তা বলা যাচ্ছে না। গৌতম বাবুর ছেলে হিসেবে তুমি ভোটে দাঁড়িয়েছো, ওদিকে কান্তিবাবুর ছেলে ভোটে দাঁড়িয়েছেন, আবার দেব পরিবারের সঙ্গে একটা নিবিড় যোগাযোগ রয়েছে ময়ূখ বিশ্বাস, সেও ভোটে দাঁড়িয়েছে। তুমি এই ব্যাপারটাকে কিভাবে দেখো? না, পরিবার আমাদের সিপিএম,
তো সিপিএম এর পরিবারের আমরা সবাই, আর কোথাও তো লেখা নেই যে মানে আমাদের রাজনীতি করা যাবে না। এগুলো সব আনন্দবাজারের পুরনো কথা, এগুলো নিয়ে কোনো ডিসকাস করে এগুলোকে কোনো মানে দেওয়া দরকার নেই। হুম, আই হ্যাভ প্রুভেন মাইসেলফ এনাফ এই লাস্ট কত বছরে হুম, যে এটা শুধু কোনো লাইনেজের ব্যাপার নয়, হুম, এটা কোনো মানে পরিবারতন্ত্রের কোনো ইস্যু নয়, হুম, এটা দিস ইজ ক্রেডিবিলিটি। হুম, আমি আজকে রাজনীতি না করে যা খুশি করতে পারতাম, হুম, আমার যা কোয়ালিফিকেশন রয়েছে, আমার যা এডুকেশন রয়েছে, আই কুড ডু এনিথিং। হ্যাঁ, সেগুলো না করে করছি। হুম, সুতরাং যার অন্য কিছু করার নেই, সে না করে রাজনীতি করে, তাহলে তাকে বলতে পারে সে পরিবারতন্ত্রের প্রোডাক্ট। হুম। যার কোয়ালিফিকেশন রয়েছে, সে 10টা জিনিস আরো করতে পারে, সেগুলো না করে একটা খারাপ সময় পার্টিতে সময় দিচ্ছে, সেটা পরিবারতন্ত্র বলাটা বোকা বোকা আর কি। আচ্ছা, আহ, তোমার তো বেসিক্যালি লড়াই হচ্ছে এক পোড় খাওয়া বামপন্থীর সঙ্গে, হুম। মানে ভোটের লড়াই তাপস চ্যাটার্জির সঙ্গে। তো তোমার কি মনে হয়, মানে ওদিকে ভাস্কর বাবু দাঁড়িয়েছেন, তো তোমার কি মনে হয় কন্টেস্ট কতটা টাফ? না না, বামপন্থী কি করে হবে ও? ও বামপন্থী নয়। কিসের বামপন্থী? এক সময় তো এক সময় তো সবাই বামপন্থী ছিল, কে হ্যাঁ, বামপন্থী ছিল না? এখন বামপন্থী খুঁজে পাচ্ছেন আপনারা? তখন তো সবাই ইট কাঠ গরু পাথর সবাই বামপন্থী। হ্যাঁ, তো সুতরাং সেরকম না বামপন্থী ছিল, হুম, তো তাতে কি আছে? তো আমার তো ওনার সাথে লড়াই নয়, হুম, ওনার দলের সাথে লড়াই, এবং উনি যা করে বেরিয়েছেন তার সাথে লড়াই। মানুষের কাছে আমি যাব, বলবো যে আহ, এই জন্য আমাদের ভোট দেওয়া উচিত, আর এই জন্য তৃণমূলকে ভোট দেওয়া উচিত নয়। তাতে সামনে তাপস চ্যাটার্জি থাকতে পারে, সামনে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে পারে, লড়াই একই রকম ভাবে লড়া হবে। আচ্ছা, আহ, বামেদের বহুদিন পর, মানে এই 15 বছর পর, যদি 2011 সাল থেকে যদি ধরা হয়, বামেদের নতুন প্রজন্মের একঝাঁক নেতা এসছে তোমাকে নিশ্চিতভাবেই তোমাকে ধরেই, আহ, যারা একটা নতুন সমাজের স্বপ্ন দেখাচ্ছেন। হুম। তো তুমি এই যে এবারের ভোটে বামেদের খাতা খুলবে, বামের একটা নিশ্চিতভাবে বিধানসভায় যাবে, এই যে ব্যাপারগুলো বিভিন্ন জন বলছে, মীনাক্ষীর সঙ্গে ইন্টারভিউ করে সেখানে বলেছে, সে প্রবীণ হন আর তরুণ হন সবাই এই কথা বলছেন। তোমার মানে তোমার ক্ষেত্রেও তুমিও একই, একটু আগে একটা ইঙ্গিত দিলেও তাই। তো তোমার এটা মনে হচ্ছে কেন, মানে শুধুই মানুষের পালস, নাকি মানুষ কি এই 15 বছরে বিরক্ত, শুধু দুর্নীতির কারণে বিরক্ত, নাকি অন্য কোনো কারণ আছে? না না, দ্য স্টেট হ্যাজ ফেল টু গভর্ন ইটসেলফ। মানে যে আহ, শাসন ব্যবস্থা, হুম, সরকারি ব্যবস্থা, সেটা তো ফেল করেছে। হুম, যেটা সরকারের কি করা উচিত বলুন তো? সরকারের সরকারি টাকায় মন্দির করাটা কি কাজ? যে হিটকোর টাকায় জগন্নাথ ধাম হলো দীঘাতে, হুম, পুরীর মন্দির, এটা কি সরকারের কাজ? পুরীর মন্দিরের, জগন্নাথ মন্দিরের যদি সবচেয়ে বড় যিনি ধর্মীয় মানুষ রয়েছেন, পান্ডা বা যারা পুজো দেন, হুম, তাদেরকেও যদি আপনি জিজ্ঞেস করেন, তারা তো বিরোধিতা করেছিল এইটা। তো এই যে এত বাঙালি যারা পুরীতে যান, যারা মনে করেন যে জগন্নাথ মন্দিরে গেলে তাদের আহ, সুবিধা হবে, তাদের ভক্তি রয়েছে মনে, হুম, তো সেই জগন্নাথ মন্দিরের যারা মূল ধর্মের লোক আর কি, হুম, যারা সেই জগন্নাথ মন্দির চালান, তারাই তো এই মন্দিরটাকে অনুমোদন করেননি। হুম, তো তাহলে তাহলে কি করে হবে? আর মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন আমরা হাইকোর্টে জিজ্ঞেস করলাম তার সরকারকে, যে আপনি কি করে এত টাকা খরচা করে একটা মন্দির করছেন, তো হাইকোর্টে তো সরকার উত্তর দিয়েছে ওটা মন্দির নয়, ওটা বিনোদন কেন্দ্র। হুম, তাহলে কি মানে হিপোক্রেসিটা বুঝুন। গভর্নমেন্ট তো এইভাবেই চলছে। এই যে দেওয়ালে লেখা, সেদিন যাচ্ছি যে ইমাম ভাতা পাই, মহজ্জিন ভাতা পাই, তাই দিদিকে আবার চাই। হুম, আচ্ছা, তা সবাই তো ইমাম ভাতা পাচ্ছে না, মহজ্জিন ভাতা পাচ্ছে না। সব সংখ্যালঘু মানুষ পাচ্ছে কি? আর যে ইমাম সাহেবরা পাচ্ছে তারা কি চেয়েছিলেন? আমি জানি না, মানে মানে এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে একটা ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে বলতে চান মানুষের সামনে এসে, যখন তার ক্যাম্পেইন এইভাবে বাইফার্কেটেড ফর হিন্দুজ অ্যান্ড ফর মুসলিমস। হুম, তো কি হবে? তো এটা এটা পশ্চিমবাংলার যে সোশ্যাল ফ্যাব্রিকটা ছিল হুম, সেটাকেই নষ্ট করে দিচ্ছে। কর্মসংস্থান আপনি দেখুন তো, আজকে কটা ছেলে পশ্চিমবাংলাতে কাজ পাচ্ছে, এত ভালো ভালো ছেলে আমাদের। আপনি যান একবার ব্যাঙ্গালোরে গিয়ে দেখুন যে এক একটা পাড়ায় এক একটা, মানে যেখানে কম বয়সী ছেলেমেয়েরা আড্ডা টাড্ডা, মানে শনিবারে গেলে ওটা ব্যাঙ্গালোর না পার্কস্ট্রিট বুঝতে পারবে না, এত বাংলা কথা শুনবে। আর আপনি দাঁড়িয়ে থাকুন একদিন এয়ারপোর্টে পুজোর সপ্তমীর দিন,
কত শয়ে শয়ে কম বয়সী ছেলেমেয়েরা কলকাতায় ফিরছে, শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে থাকুক, হাওড়া স্টেশনে দাঁড়িয়ে থাকুক, শয়ে শয়ে। এরা হচ্ছে শিক্ষিত, যারা হোয়াইট কলার জবস পাচ্ছে। আর গ্রামীণ যেখানে কম স্কিল্ড মানুষ রয়েছে, যারা হয়তো শিক্ষার সুযোগ কম পেয়েছে, তাদের তো অবস্থা আরো খারাপ। গ্রামের অর্থনীতির যে কি দুরবস্থা, সেটা গ্রামে না গেলে বোঝা যাবে না। হাজার হাজার ছেলে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে, তাদের বাবা কাকারা কৃষক, কিন্তু তারা হয়ে যাচ্ছে পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলা থেকে। পশ্চিমবাংলার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতির কারণে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে অন্য রাজ্যে, আর বাংলা ভাষায় কথা বলছে সে রাজ্যে গিয়ে দেখে তাদেরকে বাংলাদেশি বলে বিজেপি পেদাচ্ছে, মারছে। তো এই তো দুর্ভাগ্য আমাদের। সুতরাং দিস ইজ হোয়াট হ্যাজ বিন ডেলিভার্ড গত 15 বছরে। তাহলে এটা কি ঠিক? এটা কি সরকারের ডেলিভারেবল? না 2011 সালের আগে যে ভিশনটা বুদ্ধদেব ভট্টাচার্যদের ছিল, যে ভিশনটা নিরুপম সেনদের ছিল, যে ভিশনটা গৌতম দেবদের ছিল, যে আমরা এমন একটা পশ্চিমবাংলা তৈরি করবো দ্যাট উইল বি ভাইব্রেন্ট ইকোনমিক্যালি, সেখানে কর্মসংস্থান হবে, সেখানে বিনিয়োগ হবে, কম বয়সী ছেলেরা পশ্চিমবাংলার এই রাজ্যেই কাজ পাবে, প্রয়োজনে বাইরে থেকে ছেলেমেয়েরা সেখানে কাজ পাবে, সেই ভিশনটা ইম্পর্টেন্ট। তাহলে যদি সেই ভিশনটা ভালো ভিশন হয়, তাহলে এদের চলে যাওয়া দরকার, এরা চলে যাবে। গৌতম দেব যদি সুস্থ থাকতেন, শারীরিক অবস্থা তো ভালো নয় ওনার, যদি সুস্থ থাকতেন উনি কিন্তু মিটিং মিছিলেও যেতে পারেন না, মাঝে মাঝে তো একটা অনুষ্ঠানে দেখা যায় যে যথেষ্ট অশক্ত এখন উনি, তো নিশ্চিতভাবে তোমার সমাবেশে যেতেন। বাবার কাছে কোনো পরামর্শ পাচ্ছ, মানে উনি কি বলছেন? বাবার, দেখুন, একটা রাজনৈতিক পরিবারে বড় হওয়ার কয়েকটা সুবিধা আছে। ছোটবেলা থেকে রাজনীতি দেখতে দেখতে বড় হওয়া, তো সেটা কিছুটা হলেও মানে চাই না চাই সেটা ইমবাইবড হয়ে যায়। তো সেইটা খুবই ইম্পর্টেন্ট। এটা অন্য অনেকের ক্ষেত্রে, সেটা যারা এইরকম একটা রাজনৈতিক পরিবারে বড় হয় তাদের ক্ষেত্রে এই ইনফরমেশনটা, যদি তারা রাজনীতিতে স্টে করে যেতে চায়, তাহলে তাদের ক্ষেত্রে এই ইনফরমেশন বা এই আপব্রেকিংটা খুবই কাজে লাগে। তো আমি যেহেতু এখন রাজনীতি করছি, রাজনীতির মধ্যে রয়েছে, অ্যাক্টিভ রাজনীতির মধ্যে রয়েছে, তাহলে এই যে আমার মানে ওরিয়েন্টেশনটা, এটা তো কাজে লাগছে। এবং স্পেসিফিক্যালি যদি বাবাকে উপদেশ দিচ্ছে, যে নানান উপদেশে দিচ্ছেন, কিন্তু যেটা প্রধান কথা সেটা হচ্ছে যে মানুষের জন্য লড়াই করতে রাজনীতি করা, সুতরাং মানুষের কথা শুনতে হবে, এবং মানুষ যাতে তার কথা নির্ভয়ে বলতে পারে, সেই পরিবেশ তৈরি করলে মানুষ তাদের কথা বলবে, এবং সেই কথা যদি সত্যি সত্যি প্রতিফলিত হয় নির্বাচনে, তাহলে তৃণমূল কংগ্রেস বিজেপি এবার পশ্চিমবাংলায় সরকার করতে পারবে না। আচ্ছা, না তৃণমূল পারবে, না বিজেপি পারবে। তাহলে গড়বে কারা সরকার? তোমরা? আমাদের মনে হচ্ছে যে আমরা করবো, সেটা আমরা বলতে চাইছি না, কিন্তু ক্লিয়ার মেজরিটি কারুর পক্ষে পাওয়া উইল বি ভেরি ডিফিকাল্ট। যে থার্ড ফোর্সটা ইমার্জ করবে তারা উইল বি ভেরি ক্রিটিক্যাল এই ইলেকশনটায়। আচ্ছা, অনেকগুলো এক্সিট পোল এই ইঙ্গিতে দিচ্ছে, এবং তৃণমূল বুঝতে পারছে না যে ওদের পায়ের তলা থেকে অ্যাকচুয়ালি মাটিটা কত সরেছে। আচ্ছা, খুবই সরেছে। এবং বিজেপির যা, মানে এটার কি কারণটা কি মানে হিন্দু মুসলিম বিজেপি বেসের উপর? না, তৃণমূলের অ্যাকচুয়ালি কোনো বেসই নেই এখন। আচ্ছা, মধ্যবিত্ত মানুষ তৃণমূলের থেকে সরে গেছে। ওরা, ওদের নতুন করে কোনো ভাতা দেওয়ার আর জায়গা নেই, যা বলার সেটা বলেছে। এবং ভাতাটা যে তৃণমূলের দান নয়, এটা আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, যে এটা সরকারি একটা প্রকল্প, সেটা তৃণমূল থাকুক না কতটা থাকুক। সফল? চেষ্টা তো করছি। তৃণমূলও তো তারা একটা কাউন্টার পলিটিক্স করে, কিন্তু ওদের মুশকিলটা হচ্ছে যে মানে ওদের এই যে উন্নয়নের পাঁচালী গেছে না ইমন, তো ওই উন্নয়নের পাঁচালীর আজকে আমি নমুনা দেখলাম। একটা পাড়ায় গেছি প্রচার করতে, সে পাড়ায় একটা গ্রামের মধ্যে 8টা বাড়ি পরপর বামপন্থী। পাড়ার অন্যদিকে সবকটা রাস্তা সিমেন্ট হয়েছে, কিন্তু ওইটুকু রাস্তা 50 ফুট হবে, ওইটুকু সিমেন্ট হয়। তাদের অপরাধ ওই একটাই, ওই অন্য রাজনীতি করে। তো সরকারি প্রকল্পগুলোকে কিভাবে নির্বাচনের একেবারে রাজনৈতিক হাতিয়ার করে তোলা যায়, সেটা তৃণমূল থেকে শেখার মতন। শিখবো কি শিখবো না সেটা পরের ব্যাপার। ওরা যেভাবে এটাকে হাতিয়ার করছে, সেটার বিরুদ্ধে একটা বড় অংশের মানুষ যাচ্ছে। এবং সরকারি প্রকল্প সত্যি তো, যার বরের 1 লাখ টাকা মাইনে, তার 1500 টাকা কেন পাবে সে? যার বর 1 লাখ টাকা মাইনে পাচ্ছে, সে 1500 টাকা কেন পাবে? তার 1500 টাকা কি এসে যাচ্ছে? তাহলে যদি আমরা এই কন্যা, এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটাকে
আরেকটু টুইক করতে পারি, তাহলে লক্ষ্মীর ভান্ডারের 1500টা সত্যি সত্যি যাদের প্রয়োজন সেটা 6000 হতে পারে, যেটা আমরা লিখেছি। আচ্ছা তো আচ্ছা। সেই 6000 টাকা করে যদি সত্যি সত্যি যাদের প্রয়োজন সেই মহিলাদের আমরা দিতে পারি, কিছু জায়গায় যেখানে অপ্রয়োজনীয় জায়গা সেখান থেকে টাকাটা কিছুটা রিডিরেক্ট করে হুম হুম যাদের সত্যি এসে যায় না, হুম। তাহলে এই এই প্রকল্পটা আরো বেটার হতে পারে। ঠিক একইভাবে যে যুব সাথী প্রকল্প করছে, দেখুন বেকার ভাতা তো চিরকালই বামপন্থীদের দাবি ছিল। সোভিয়েত ইউনিয়নে প্রথম আনএমপ্লয়মেন্ট বেনিফিট দেওয়া হয়েছিল, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ করা হয়েছিল, হুম। এবং সোভিয়েত ইউনিয়ন হওয়ার 25-30 বছরের মধ্যে সেই এমপ্লয়েড এক্সচেঞ্জ বন্ধও করে দিতে হয়েছিল, কারণ সেখানে আর সেই দেশে আর কোনো বেকার ছিল না। হুম দ্যাট ওয়াজ দ্য সোভিয়েত হুম। ড্রিম অফ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা সরকার চাকরি দেওয়ার চেষ্টা করলো, কর্মসংস্থান সুনিশ্চিত করবার চেষ্টা করলো, পারলো না, যাদের জন্য পারলো না তাদেরকে বেকার ভাতা দিল, দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল। হুম। কিন্তু বেকার ভাতা দিয়ে এইটা বলতে শুরু করলো যে বস তোমরা চাকরি চেও না, সেটা চলবে না। চাকরি দিতে হবে, হুম। কর্মসংস্থানের পরিবেশ তৈরি করতে হবে। তৈরি করতে গিয়ে চেষ্টা করে পারলাম না, তাহলে আমি অন্য কাউকে যাদেরকে পারলাম না তাদের ভাতা দিলাম, তাদের হুম। কিন্তু এটা তো উল্টো হচ্ছে। যারা চাকরি চাইছে, ওদের দুর্নীতির জন্য যাদের চাকরি চলে যাচ্ছে, তাদের প্রতি কোনো সহানুভূতি নেই। হুম। এবার নির্বাচনের আগে একটা ঘোষণা হয়ে গেল, হুম। সেই ঘোষণা ভালো, কিন্তু অ্যাকচুয়ালি চাকরি দিতে আপনি কি কি চেষ্টা করেছেন বলুন? আপনি তো কখনো চক বাঁচতে বলেছেন, কখনো ঠোঙা মারতে বলেছেন, এইগুলো তো হাস্যকর বিষয়। এটা তো সেই। সরকারের বলার বিষয় না, এটা তো সরকারের পলিসি হতে পারে না। নতুন কটা ভোকেশনাল ইনস্টিটিউট খুলেছেন, হুম। নতুন কটা স্কিলিং ইনস্টিটিউট খুলেছেন, নতুন কত বিনিয়োগ এসছে আপনার, কত, সেগুলো বলুন, তবে তো আমরা বুঝবো যে আপনি চাকরি দিতে চাইছেন। তুমি যে একটা প্রসঙ্গ তুললে একটু আগেই, সেটা হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠতা কেউই পাবে না, না তৃণমূল না বিজেপি। বামেরা তাহলে কত আসন পেতে পারে? বামেরা কত আসন পেতে পারে আমি এখনই বলতে পারবো না, কারণ আমি পুরোটাই ফোকাস করছি নিজের আসনে। খুব স্বাভাবিকভাবে, হ্যাঁ। সুতরাং তবে সামগ্রিকভাবে যা রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে, হুম। বামেদের ফল ভালো হবে, অবশ্যই ভালো হবে। ভোট পার্সেন্টেজ বাড়বে, সংখ্যার মানে আসনের সংখ্যা অবশ্যই বাড়বে, এবং মানে আসলে বামেদের ক্ষেত্রে তো আসনের সংখ্যা বাড়বে এই কথা বলা যাবে না, শূন্যতা কাটবে বলতে হবে। শূন্য অবশ্যই কাটবে, হুম। অবশ্যই শূন্য কাটবে। হুম দেখুন শূন্য কাটুক, আমরা সবাই চাই, কাটবেও অবশ্যই। হুম কিন্তু এটাও সত্যি যে গত 5 বছর শূন্য হয়ে থাকা, বিধানসভায় শূন্য হয়ে থাকা দল, যে রাস্তার আন্দোলনে বিধানসভায় মেন বিরোধী দল যারা, হুম তো তাদেরকে যেভাবে আমরা ছগল মেরেছি, হুম সুতরাং দ্যাট শুড অলসো বি আ পার্ট অফ দ্য মিডিয়া ডায়ালগ, এটাও আসা উচিত। হুম আসে না আমাদের শূন্যটা, আসলে মিডিয়ার মজা হচ্ছে যে মিডিয়া, আমি নিজে যেহেতু মিডিয়া নিয়ে পড়াশোনা হুম করেছি, হুম হুম আমি এশিয়ান কলেজের হুম জার্নালিজমের হুম, ছাত্র জানি ছিলাম। আমি, হ্যাঁ। তো মিডিয়ার মজা হচ্ছে যে আমরা সেটাই ফিট করতে চাই যেটা লোকে ফিট হুম হতে চায়। হুম তো সবাই শূন্য বলে দিলে সবাই এটা শূন্য 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 শূন্যর পক্ষে কেউ বলছে, বিপক্ষে কেউ একটা বলছে, এটাই ডিকটাম হয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি ডায়ালগটা তার সঙ্গে এটা আসা উচিত যে মানুষের সমর্থন, হুম বিরোধী রাজনীতির ক্ষেত্রে দাঁড়িয়ে বামপন্থীদের ভূমিকা গত 5 বছরে, তার সঙ্গে তাদের বিধানসভার শূন্যটা কি সামঞ্জস্যপূর্ণ? যদি এই অ্যানালিসিস কখনো কোনো মিডিয়া করে, তাহলে উত্তর আসবে না, সামঞ্জস্যপূর্ণ নয়। বিধানসভায় শূন্য হতে পারে, কিন্তু এরা গত 5 বছর মানুষের জন্য লড়াই করেছে, এরা গত 5 বছর রাস্তার আন্দোলনে এরাই নেতৃত্ব দিয়েছে। হুম তাহলে শূন্য থাকলেও যারা এই অ্যাক্টিভিটি করতে পারে, তাহলে তারা সেই 5 বছর সেই অ্যাক্টিভিটি করার পরে অবশ্যই শূন্য থাকবে না, হুম। এবং শূন্য না থাকলে সেই অ্যাক্টিভিটি 10 গুণ বাড়বে। যেই সরকার করুক, যদি তৃণমূল করে, বিজেপি করে, যেই করে, আর আমরা যদি করি তো আরো ভালো, হুম। আমাদের যদি হয় সবচেয়ে ভালো, কিন্তু যেই সরকার করুক বামপন্থীরা একটা স্ট্রং ফোর্স হিসেবে থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো নমস্কার। ভালো থেকো।